বাবা মায়ের সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটি নতুন নিয়ম জারি করা হলো। হ্যাঁ বন্ধুরা, আজ রাত 12টার পর থেকেই কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তো যদি বাবা মায়ের সম্পত্তি থাকে আপনার, তো এই সম্পত্তির অধিকার নিয়ে কি নতুন নিয়ম জারি করা হচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা মূল যে আপডেট সেই আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে এই বাবা মায়ের সম্পত্তি অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে। একসময় ভারতীয় সমাজে পৈতৃক সম্পত্তির ওপর ছেলেদেরই প্রায় সম্পূর্ণ অধিকার স্বীকৃত কিন্তু ছিল। সেই সময় মেয়েদের অধিকারকে খুবই সীমিত বলে মনে করা হতো। তবে সময়ের সঙ্গে আইনের পরিবর্তনও কিন্তু হয়েছে। হিন্দু উত্তরাধিকার আইন 2005-এ মেয়েদের পৈতৃক সম্পত্তিতে ছেলেদের সমান আইনি অধিকার কিন্তু প্রদান করা হয়েছে। দেখুন, আমরা হয়তো প্রত্যেকেই অনেকেই জানি এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই জানি না যে বাবা মায়ের যে পৈতৃক সম্পত্তি, সেই পৈতৃক সম্পত্তির ওপর ছেলে এবং মেয়ের সমান কিন্তু অধিকার রয়েছে। হিন্দু উত্তরাধিকার আইন যে রয়েছে 2005-এ, সেই আইন কিন্তু কার্যকর করা হয়েছে। আচ্ছা, এরপর সুপ্রিম কোর্টও একাধিক রায়ে স্পষ্ট করেছে যে কন্যা সন্তান জন্মগতভাবেই পৈতৃক সম্পত্তি সহ অধিকারিণী, তবে এই অধিকার সম্পর্কিত কিছু আইনি দিক এবং বাস্তব পরিস্থিতি রয়েছে যা আপনার জানা অত্যন্ত জরুরি। আচ্ছা, এখানে কি বলেছে 2005-এর এই আইনে যে পরিবর্তন হয়েছে সেটা কি পরিবর্তন সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, ভারতে হিন্দু উত্তরাধিকার আইন 1956 অনুযায়ী প্রথম দিকে পৈতৃক সম্পত্তি সহ অধিকারীর মর্যাদা শুধুমাত্র ছেলেদেরই দেওয়া হতো। অর্থাৎ আগে যে 1956 সালে এই হিন্দু উত্তরাধিকার আইন ছিল, সেখানে পৈতৃক সম্পত্তিতে শুধুমাত্র ছেলেদের যে অধিকার সেটাই কিন্তু ছিল। কিন্তু 2005 সালে সংসদ গুরুত্বপূর্ণ সংশোধন এনে মেয়েদেরও জন্মগতভাবে সহ অধিকারিণী হিসেবে স্বীকৃতি দেয়। অর্থাৎ কন্যার অধিকার এখন পুত্রের সমান। তিনি সম্পত্তিতে নিজের অংশ দায়ী করতে পারেন এবং প্রয়োজনে সম্পত্তি বিভাজনের দাবিও জানাতে পারেন। পরিবারের পৈতৃক সম্পত্তি ভাগ হলে মেয়েও সমান অংশ পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিয়ে হয়ে গেলেও তার এই অধিকার কোনোভাবেই বাতিল হয় না। তো বিষয়টা আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে পারলাম। এই যে নতুন রাইট হয়েছে, অর্থাৎ নতুন যে একটি আইন হয়েছে 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইন এই পৈতৃক সম্পত্তির ওপর, সেখানে কিন্তু ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদের জন্মগতভাবে এই হিন্দু উত্তরাধিকার আইনে তাদের সম্পত্তির যে অধিকার সেটা কিন্তু দেওয়া হচ্ছে। এবং দেখুন, যদি আপনার বাড়িতে আপনার যদি নিজের কোনো বোন থাকে, সেক্ষেত্রে যদি তার বিয়েও হয়ে যায়, সেক্ষেত্রে সেও বিয়ের পরও কিন্তু সেই সম্পত্তির অধিকারের দাবি কিন্তু জানাতে পারে। এটা 2005 সালের হিন্দু উত্তরাধিকার যে সম্পত্তির আইন সেখানে কিন্তু নির্দেশে বলা হয়েছে। অর্থাৎ দেখো, এখানে কি বলেছে, প্রকাশ বনাম ফুলবতী, অর্থাৎ এখানে কি বলেছে, এই মামলা একটি মামলা হয়েছে 2016 সালে। এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল 2005 সালে সংশোধনের মাধ্যমে মেয়েদের পৈতৃক সম্পত্তিতে সমান অংশীদারি অধিকার কার্যকর হবে। আদালত আরও বলেছিল এই আইনের সুবিধা পাওয়ার জন্য 2005 সালের আইন কার্যকর হওয়ার সময় কন্যার জীবিত থাকা প্রয়োজন। এক্ষেত্রে দেখুন আরও কি বলেছে, মেয়েদের সম্পত্তির অধিকার সংক্রান্ত এটি অন্যতম ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় কন্যা জন্মগতভাবেই পিতার পৈতৃক সম্পত্তিতে পুত্রের সমান সহ অধিকারিণী। আদালত আরও জানায় 9 সেপ্টেম্বর 2005 সালের এই সংশোধিত আইন কার্যকর হওয়ার আগে যদি পিতার মৃত্যু হয়ে থাকে, তবুও মেয়েরা পৈতৃক সম্পত্তিতে ছেলেদের সমান অংশ পাওয়ার কিন্তু অধিকারী হয়। তো বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে যদি আপনার বাবা, এই যে হিন্দু উত্তরাধিকার আইন নতুন যেটা 2005-এ 9 সেপ্টেম্বরে জারি হয়, তার আগে যদি আপনার বাবা মারা যায়, তারপরেও কিন্তু মেয়ে আপনার বাবার যে সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু দাবি করতে পারে। এখানে কি বলেছে দেখুন, এখানে বলেছে এই আরেকটি মামলা হচ্ছে অরুণ লাল বনাম উর্মিলা লাখভিন্দর সিং, 2022-এর এই মামলাটি হয়েছে। এই রায়ে সুপ্রিম কোর্ট জানায় কোনো হিন্দু ব্যক্তি যদি উইল না করে মৃত্যুবরণ করেন, তবে তার নিজস্ব উপার্জিত বা বন্টনের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির ওপর তার কন্যার অধিকার অন্য আত্মীয়দের যেমন ভাই বা ভাইপোর তুলনায় অধিকার পাবে।
ধরুন আপনার বাবার নিজের কোনো সম্পত্তি রয়েছে যেটা পৈতৃক সম্পত্তি, কিন্তু পরবর্তীতে আপনার বাবা কি করেছে, নিজে কোনো টাকা দিয়ে, নিজের উপার্জিত টাকা দিয়ে একটি কোনো প্রপার্টি কিনেছে বা জায়গা কিছু একটা বাড়ি কিনেছে। সেক্ষেত্রে যদি বাবা হুইল না করে যদি মারা যায়, সেক্ষেত্রে আপনারা যদি এক ভাই এক বোন থাকেন বা দুই ভাই এক বোন থাকেন, সেক্ষেত্রে কিন্তু সমান অধিকার পাবেন, প্রত্যেকেই সমান অধিকার পাবেন। কিন্তু আপনার বাবা যদি শুধুমাত্র আপনার নামে অর্থাৎ আপনার দুই ভাইয়ের নামে যদি সেই সম্পত্তি লিখে যায়, সেক্ষেত্রে আপনার দুই ভাই পেলেন। যদি আপনার বাবা আপনার বোনের নামে লিখে যায়, সেক্ষেত্রে ধরুন দু ভাই এক বোন, যদি এক বোনের নামে যদি লিখে দেয়, সেক্ষেত্রে বোন কিন্তু পাবে, আপনারা কিন্তু পাবেন না। এটা কিন্তু স্ব উপার্জিত সম্পত্তির ক্ষেত্রে বলা হয়েছে, পৈতৃক সম্পত্তি না। আচ্ছা, পরবর্তী দেখুন কি বলেছে। অরুণ কুমার সেন বনাম ছত্তিশগড় রাজ্যে একটি কেস হয়। এই গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট রায় দেন যে শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়ে তার বাবা মায়ের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। যদি বাবা মা চাকরিরত অবস্থায় মারা যান এবং বিবাহিত মেয়ে তার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকেন, তবে তিনিও এখানে অনুকম্পামূলক চাকরি পাওয়ার পূর্ণ অধিকারী কিন্তু থাকে। আচ্ছা, কোনো পরিস্থিতিতে মেয়ে সম্পত্তি দাবি করতে পারেন। পৈতৃক যদি সম্পত্তি হয় এবং যৌথ হিন্দু পরিবারের অধীনে থাকে, তাহলে মেয়ে নিজের অংশ দাবি করতে পারেন। বাবা যদি হুইল না করে মারা যান, তাহলে মেয়ে আইন অনুযায়ী অধিকারী হিসাবে সমান অংশ পাওয়ার অধিকারী। বিবাহিত মেয়েও এই অধিকার থেকে বঞ্চিত হবেন না। পরিবারের যদি শুধুমাত্র মেয়েরাই থাকেন, তাহলে তারাই সম্পত্তির বৈধ অধিকারী হবেন। তবে প্রতিটি ক্ষেত্রে সম্পত্তির প্রকৃত ও উপলব্ধ নথিপত্র পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দাবি জানানো ভবিষ্যতের বিরোধ এড়ানোর সবচেয়ে একটা ভালো উপায়। আচ্ছা, এখানে কি বলেছে, হিন্দু উত্তরাধিকার আইন 2005-এ সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায় বা স্পষ্ট করেছে যে কন্যার জন্মগতভাবে পৈতৃক সম্পত্তির যে উত্তরাধিকার সেটা কিন্তু থাকে। তবে প্রতিটি মামলার সম্পত্তির ধরন, পরিবারের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে আইন অনুযায়ী নির্ধারণ হয়। তাই সম্পত্তি নিয়ে কোনো ধরনের বিরোধ দেখা দিলে অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করাই সবথেকে যুক্তিযুক্ত পদক্ষেপ বলে বিবেচিত হবে। দেখুন, এই যে জায়গা জমির সম্পত্তি, এ নিয়ে কিন্তু আমরা দেখি যে ভাইয়ে ভাইয়ে মারপিট হয়ে যায়, কখনো দেখবেন নিজেদের মধ্যে নিজেদের কিন্তু সমস্যা তৈরি হয় সম্পত্তি নিয়ে। তাই দেখুন, এই সম্পত্তি নিয়েই কিন্তু কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক নিয়ম কিন্তু জারি করা হয়। দেখুন, বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়ম জারি করা হয়। অনেক ক্ষেত্রে দেখুন, মেয়েদের বিয়ে হয়ে গেল, মেয়েরা পরে এসে সম্পত্তির ভাগ চায় বা তারা দাবি করে। এটা কিন্তু সত্যি, দাবি করলে তারা কিন্তু সত্যি উত্তরাধিকার আইন অনুযায়ী কিন্তু তারা অধিকার পায়। তাই আপনার যদি দু ভাই দু বোন বা আপনার যদি এক ভাই এক বোন থাকেন, সেক্ষেত্রে যদি সম্পত্তি যদি আপনারা ভাগ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের কিন্তু অর্থাৎ প্রত্যেকের কিন্তু অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া কিন্তু আপনারা কিন্তু কোনো রকম সম্পত্তি ভাগ করতে পারবেন না। একটা দেখুন, আপনারা অঞ্চল অফিস থেকে বা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে কিন্তু অবশ্যই সেই কাগজটি লাগে, অনুমোদনের যে কাগজ রয়েছে সেই কাগজটি ছাড়া কিন্তু আপনারা কখনো সম্পত্তি ভাগ করতে পারবেন না। তো তেমনই দেখুন, এইখানে যে নতুন নিয়ম জারি করা হয়েছে 1956 সালে, যে আইনটা ছিল 1956 সালে উত্তরাধিকার নিয়মে পৈতৃক সম্পত্তি, সেটা ছিল সম্পূর্ণ আলাদা, অর্থাৎ শুধুমাত্র ছেলেরাই সম্পত্তির অধিকার পাবে। কিন্তু 9 সেপ্টেম্বর 2005-এর পরেই কিন্তু এই সম্পত্তির নিয়মের যে উত্তরাধিকার হিন্দু আইন, সেই অনুযায়ী কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে সমান কিন্তু উত্তরাধিকার হয়। তো তাই আপনারা যদি কোনো রকম বিবাদ ঘটে সম্পত্তি নিয়ে, তাহলে বিশেষজ্ঞ যে আইন অনুযায়ী যারা মানে এই সম্পত্তি সম্বন্ধে যারা জানে, অর্থাৎ কোর্টে যারা এই সমস্ত কিছু নিয়ে লড়াই করে, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এই সম্পত্তির যে বিভাজন সেটা কিন্তু করতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।